মোহিনী অটো থেকে নেমে ভয়ে ভয়ে এদিক সেদিক দেখতে থাকে। মনে হলো কেউ যেন আমাকে ফলো করছে। যাই, এবার তাড়াতাড়ি যে কাজের জন্য এখানে এসেছি সে কাজটা মিটিয়ে নিই। মোহিনী এই বলে নিজের পার্স থেকে অনেকগুলো টাকা বার করে এবং একটি ফ্ল্যাটের ভেতরে চলে যায়। কিছুক্ষণ পর সে ফ্ল্যাট থেকে বাইরে বেরিয়ে আসে এবং তাড়াহুড়ো করে ট্যাক্সিতে উঠে পড়ে। দাদা চলুন, তাড়াতাড়ি বাড়ি পৌঁছে দিন, আর রাস্তায় কোনো ফুলের দোকান দেখতে পেলে গাড়িটা দাঁড় করাবেন। এরপর মোহিনী গাড়িতে বসে ভালো করে নিজের মেকআপ করে নেয় এবং রাস্তার একটি দোকান থেকে ফুল কেনার পর বাড়ি ফিরে আসে। মোহিনীকে বাড়ি আসতে দেখে তার শাশুড়ি পার্বতী বলে, কি ব্যাপার বড় বৌমা, এমন সময় তুমি কোথা থেকে বাড়ি ফিরছো? আসলে মা, আমি মন্দিরে গিয়েছিলাম, মন্দিরে পুজো দিয়ে ফুল নিয়ে এসেছি। এক কাজ করি, এই ফুলগুলো আমাদের ঠাকুরের কাছে রেখে দিয়ে আসি। আচ্ছা মা, পূজা কোথায়? কি জানি, মেয়েটা কোথায় গেল, অনেকক্ষণ থেকে তাকে দেখতে পাচ্ছি না। সামনেই তো তার পরীক্ষা আছে, নিশ্চয়ই রুমে বসে পড়াশোনা করছে। এক কাজ করি, একটা ফুল পূজাকেও দিয়ে আসি, যাতে তার পরীক্ষা খুব ভালো করে হয়। আরে বাহ বৌমা, তোমার ভালো বুদ্ধি আছে দেখছি। আচ্ছা শোনো, ছোট বৌমাকে গিয়ে ঘুম থেকে তুলে দাও। সারা দিন রাত কুম্ভকর্ণের মতো ঘুমাতে থাকে। আমি তাকে কতবার সকাল সকাল ওঠার কথা বলেছি, আমার কোনো কথা কানেই নেয় না। আচ্ছা ঠিক আছে মা, আপনাকে এত চিন্তা করতে হবে না, আমি গিয়ে দেখছি, আপনি একটু রেস্ট করুন। এরপর মোহিনী সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর পার্বতী বলে, আমার দুই বৌমা দুই রকম হয়েছে। একজন অ্যালার্মের মতো টাইম টাইম সমস্ত কাজ করতে থাকে, আর একজন বিছানায় পড়ে পড়ে দিন কাটাচ্ছে। অপরদিকে মোহিনী তার ছোট যা টিনার রুমে যায়। এরপর সে দেখে টিনা মুখে চাদর ঢাকা দিয়ে বিছানায় শুয়ে রয়েছে। ওয়েব সিরিজের কত নম্বর এপিসোড চলছে টিনা? আরে বৌদি তুমি, তাছাড়া তুমি কিভাবে জানলে যে আমি না ঘুমিয়ে ওয়েব সিরিজ দেখছি? আমি ভালো করেই জানি যে ওয়েব সিরিজ যতক্ষণ না শেষ হচ্ছে তুমি দিনরাত বিছানায় পড়ে পড়ে সেটাই দেখতে থাকবে। তোমার সাথে আমি অনেক দিন থেকেই আছি, তাই তুমি কখন কি করতে পারো আমার খুব ভালো করেই জানা আছে টিনা। মোহিনীর কথা শুনে টিনা অনেক খুশি হয়ে যায়। এরপর তারা দুজনে একসঙ্গে বসে ওয়েব সিরিজ দেখতে দেখতে গল্প করতে থাকে। থ্যাংক ইউ সো মাচ বৌদি, তুমি আছো বলে এই শ্বশুর বাড়িতেও আমি মায়ের বাড়ির মতোই সময় কাটাচ্ছি। রোজ রোজ নতুন নতুন এপিসোড দেখছি, আমাকে কোনো কাজ করতেই হচ্ছে না। বাড়ির সব কাজ তুমি একাই সামলে নিচ্ছ। আচ্ছা বাবা, অনেক হয়েছে, আর বেশি নাম করতে হবে না। এবার তাড়াতাড়ি উঠে স্নান করে তৈরি হয়ে নাও আর বাইরে চলে এসো। কিন্তু বৌদি, বাইরে গেলেই মা আবার কাজের জন্য খোঁটা দিতে শুরু করে দেবে। আচ্ছা ও নিয়ে চিন্তা করো না, কাজের ব্যাপারে মা কিছু বললে শরীর খারাপের বাহানা করে দিও, তারপর আমি সবকিছু সামলে নেব। আরে বাহ, এটা তো খুব ভালো আইডিয়া, তুমি তো জিনিয়াস বৌদি। এমন কোনো প্রবলেম নেই যার সলিউশন তোমার কাছে থাকে না। এবার আমি বাকি এপিসোডগুলো আজকের মধ্যেই দেখে নিতে পারবো। আচ্ছা ঠিক আছে, এবার আমি যাই, কিছু কাজ আছে। মোহিনী এই বলে নিজের রুমে আসে এবং সে দেখতে পায় তার স্বামী সুজয় আয়নার সামনে দাঁড়িয়ে গলার টাই বাঁধার চেষ্টা করছে। উফ, এমনিতেই অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে, তার উপরে আবার টাইটা বাঁধাও যাচ্ছে না। এবার টাই ছাড়াই অফিস চলে যেতে ইচ্ছা করছে। সুজয়ের এরকম অবস্থা দেখে মোহিনী তার কাছে গিয়ে বলে, আরে সুজয়, কি হয়েছে? এত হাইপার হয়ে যাচ্ছ কেন? তুমি একটু শান্ত হও। যা হওয়ার তা তো হবেই, তুমি এখন রিল্যাক্স হও। তাড়াহুড়ো করলে সব কাজ আরো বেশি খারাপ হয়ে যায়। এমন সময় কি করে শান্ত হব মোহিনী? অফিসের আর্জেন্ট মিটিং অ্যাটেন্ড করতে হবে, লেট হলে বস অনেক কথা শোনাবে। এরপর মোহিনী সুজয়ের টাই বেঁধে দেয়। দেখলে তো সুজয়, এই সাধারণ কাজটা তুমি তাড়াহুড়োর জন্য করতেই পারছিলে না, আমি কত তাড়াতাড়ি করে ফেললাম। আই লাভ ইউ সো মাচ মোহিনী, তুমি না থাকলে যে আমি কি করতাম নিজেও জানি না। আচ্ছা ঠিক আছে, আমাকে আর মিষ্টি মিষ্টি কথা বলে ভোলাতে হবে না। এবার থেকে প্রত্যেকদিন আমি তোমার টাই বেঁধে দেব। মনে হচ্ছে আগের জন্মে কোনো পুণ্য করেছিলাম, যার কারণে তোমাকে বউ হিসেবে পেয়েছি। আচ্ছা সুজয়, তোমার অফিসের দেরি হচ্ছে না? এই তো তাড়াহুড়ো করছিলে। হাই ঈশ্বর, আমি তো একেবারেই ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, আমি চললাম, তুমি নিজের খুব ভালো করে খেয়াল রেখো। সুজয় এই বলে তাড়াহুড়ো করে সেখান থেকে বেরিয়ে পড়ে
তার চলে যাওয়ার পর মোহিনী রুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুজয়ের কথাগুলো ভাবছিল। এমন সময় তার শাশুড়ি তাকে ডাক দেয়। শাশুড়ির আওয়াজ শুনতে পেয়ে মোহিনী রুমের বাইরে আসে এবং সে দেখতে পায় তার দেওর মন খারাপ করে সোফার উপরে বসে রয়েছে। আরে কি ব্যাপার নয়ন, মন খারাপ কেন? কি বলবো বৌদি, শেয়ার মার্কেট এভাবে হঠাৎ ডাউন হয়ে যাবে ভাবতে পারিনি। প্রফিট কমেই চলেছে। তুমি এক কাজ করো না, তোমার 50% শেয়ার বিক্রি করে নতুন কোনো কোম্পানির শেয়ার কিনে ফেলো, কারণ নতুন নতুন কোম্পানির শেয়ারগুলোর দাম সবসময় বাড়তে থাকে। তার থেকে তোমার প্রফিট আবার আগের মতোই হয়ে যেতে পারে। মোহিনীর কথা শুনে নয়ন অনেক খুশি হয়ে যায়। আরে বাহ, তুমি খুব ভালো আইডিয়া দিয়েছো। আমি তো ভাবতেও পারছি না যে ট্রেডিং এর ব্যাপারেও তোমার ভালো নলেজ আছে। তুমি কি ভেবেছিলে বাড়ির কাজ করি বলে আমি এসব কিছুই জানি না? আচ্ছা শোনো, এবার থেকে মনে রাখবে, যখনই প্রফিট কমতে থাকবে সব সময় আসল টাকাকে বাঁচানোর চেষ্টা করবে। মোহিনী নয়নের সাথে কথা বলছিল। এমন সময় পার্বতী জোরে জোরে তাকে ডাক দিতে থাকে। ওরে বাবারে, মা আমাকে অনেকক্ষণ আগে ডাক দিয়েছিল, তোমার সাথে কথা বলতে বলতে একেবারে ভুলে গেছিলাম। মোহিনী এই বলে তাড়াহুড়ো করে রান্নাঘরে যায়। এরপর সে দেখে তার শাশুড়ি প্রচন্ড রাগী অবস্থায় তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। পার্বতীকে দেখে মোহিনী অনেক ভয় পেয়ে যায়। কি হয়েছে মা, আপনি আমাকে ডাকছিলেন কেন? বৌমা, এই বাড়ির রান্নাঘরে আমরা 4 জন মেয়ে ছাড়া আর কেউ আসি না, আর আমার তোমার উপরে পুরোপুরি বিশ্বাস আছে যে এই কাজটা তুমি করবে না। মা, আপনি ঠিক কি বলতে চাইছেন আমি কিছু বুঝতে পারছি না। রান্নাঘরে চেঁচামেচির আওয়াজ শুনতে পেয়ে পূজা এবং তার ছোট বৌদি টিনাও সেখানে চলে আসে। মনে হচ্ছে এখানে আমাকে নিয়েই কথা হচ্ছে। বড় বৌদি আমার ভাগের সব কাজ করে নেওয়ার পরেও মা ঠিক আমাকে কথা শোনাবেই। এক কাজ করি, বড় বৌদির কথা মতো মা কিছু বলার আগেই শরীর খারাপের বাহানা করে দিই। টিনা এসব কথা ভাবতে ভাবতে কিছু বলতে যাচ্ছিল। এমন সময় তার শাশুড়ি প্রচন্ড রাগী অবস্থায় বলে, আমার ওষুধের জায়গায় কে হাত দিয়েছিল? কার শরীর খারাপ? আমি কতবার করে বারণ করেছি আমার অনুমতি ছাড়া কেউ আমার জিনিসে হাত দেবে না। মা, আপনি একটু শান্ত হন, আপনার প্রেসার হাই হয়ে যেতে পারে। তোমাদের কাণ্ড কারখানা দেখে আমার প্রেসার এমনিতেই হাই হয়ে গেছে। কেউ আমার ওষুধের শিশি ফেলে ভেঙে দিয়েছে। বড় বৌমার উপরে আমার বিশ্বাস আছে। আমি নিশ্চিত পূজা আর ছোট বৌমার মধ্যেই যে কোনো একজন এই কাজটা করেছে। পার্বতীর এরকম ব্যবহার দেখে পূজা এবং টিনা প্রচন্ড ভয় পেয়ে যায় এবং কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। বড় বৌমা, তুমি নিশ্চয়ই ভালো করেই জানবে যে এই কাজটা কে করতে পারে, কারণ সারাক্ষণ রান্নাঘরে তুমি একাই থাকো। এবার তাড়াতাড়ি বলো, কে আমার এত দামি দামি ওষুধগুলো নষ্ট করেছে? শাশুড়ির কথা শুনে মোহিনী তার ছোট জা এবং ননদের দিকে তাকাতে থাকে। এরপর পূজার ইশারাতে সে বুঝতে পারে যে তার ননদ পূজাই এই কাজটা করেছে এবং সে মোহিনীকে ইশারা করে তার মায়ের হাত থেকে বাঁচিয়ে নেওয়ার কথা বলছে। বৌদি প্লিজ, দয়া করে এবারের মতো বাঁচিয়ে নাও। তুমি কিভাবে এরকম করলে পূজা? মাকে তো তুমি খুব ভালো করেই জানো, মায়ের জিনিসের কোনো ক্ষতি হলে সে খুব রেগে যায়। হ্যাঁ বৌদি, আমি জানি, কিন্তু কি করব বলো, এক্সামের প্রেসারে প্রচন্ড মাথা ব্যথা করছিল। মায়ের ওষুধের বক্স থেকে মাথা ব্যথার বড়ি নিতে গিয়ে সব ওষুধ হাত থেকে পড়ে যায়। কি হলো পূজা আর ছোট বউ, তোমরা চুপ করে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি বলো দুজনের মধ্যে এই কাজটা কে করেছে, না হলে কিন্তু আমি এখনই দুজনকেই মারধর করা শুরু করে দেব। পূজা এবং টিনা পার্বতীর কথার কোনো উত্তর দেয় না। এরপর বড় বউ মোহিনী বলে, আসলে মা, ওষুধের শিশি আমি ভেঙে দিয়েছি, আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। মাথা ব্যথার বড়ি খুঁজতে গিয়ে আপনার ওষুধের বক্স হাত থেকে পড়ে গিয়েছিল। বড় বৌমার মুখে এরকম কথা শুনে পার্বতী অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। না না বৌমা, আমি এটা বিশ্বাস করি না যে তুমি এই কাজটা করতে পারো। নিশ্চয়ই তুমি মিথ্যা কথা বলছো। না মা, আমি সত্যি কথাই বলছি। মন্দির থেকে আসার পর থেকে প্রচন্ড মাথা ধরেছিল। আপনি এবারের মতো আমাকে ক্ষমা করে দিন মা। মোহিনী এই বলে চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে।
অপরদিকে টিনা এবং পূজা ভেবেছিল যে পার্বতী তার বড় বৌমাকে নিশ্চয়ই ক্ষমা করে দেবে, কিন্তু হঠাৎ করে পার্বতী মোহিনীর কাছে এসে তাকে জোরে একটি চড় মেরে দেয়। পরের বার থেকে আমার জিনিসে হাত দেওয়ার আগে এই চড়টা তোমার নিশ্চয়ই মনে থাকবে। ছোট বৌমা, রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করে দাও। আর পূজা, যা ঘরে গিয়ে পড়াশোনা কর। পার্বতী এই বলে রাগ করে সেখান থেকে চলে যায়। পূজা এবং টিনা পার্বতীর এরকম ব্যবহার দেখে অবাক হয়ে যায়। এরপর তারা দুজনে মোহিনীর কাছে আসে। আমাকে ক্ষমা করে দাও বৌদি, এই সব কিছু আমার জন্যই হয়েছে। আমি কোনোদিনও ভাবিনি যে মা তোমার সাথে এরকম একটা ব্যবহার করতে পারে। আরে পূজা, তোমাকে এত চিন্তা করতে হবে না, সবকিছু ঠিক আছে। তাছাড়া এই চটটা আমি না খেলে অন্য কাউকে তো খেতেই হতো। তাছাড়া এখন তোমার এক্সাম চলছে, এই সময় মায়ের কথা শুনলে তোমার অনেক চাপ হয়ে যেত। তুমি কোন মাটির তৈরি মানুষ? এত কিছুর পরেও তুমি এত শান্তভাবে কথা কিভাবে বলতে পারছো? ছোট বৌদি একদম ঠিকই বলছে। মায়ের এভাবে ছোটখাটো বিষয় নিয়ে তোমার গায়ে হাত তোলা একেবারেই উচিত হয়নি। তাছাড়া বৌদি, তুমি নিজের জন্য কোনোদিন স্ট্যান্ড নাও না কেন? তোমরা দুজনে মায়ের ব্যাপারে এরকম করে বলো না। মা শুনতে পেলে বাড়িতে আবার ঝামেলা শুরু হয়ে যাবে। তাছাড়া সে তো আমাদের গার্জেন, তার অধিকার আছে আমাদেরকে শাসন করার। মোহিনীর কথা শুনে পূজা এবং টিনা চুপ করে দাঁড়িয়ে থাকে। এরপর মোহিনী নিজের রুমে চলে আসে। কিছুক্ষণ পর সুজয় অফিস থেকে বাড়ি ফিরে আসে এবং মোহিনীর গালে লাল দাগ দেখতে পেয়ে বলে, উফ, আজ অফিসে এত কাজ ছিল, বাড়ি ফিরতে দেরি হয়ে গেল। আরে মোহিনী, তোমার গালে কি হলো? ও কিছু না, আজ আমি ভিডিও দেখে নতুন মেকআপ শিখছিলাম, গালে একটু বেশি ব্লাশার লাগিয়ে ফেলেছিলাম, তাই আর কি। আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, একদিন মেকআপ করে আমাকে দেখিও। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, এবার তুমি ফ্রেশ হয়ে এসো, আমি তোমার খাবারের ব্যবস্থা করছি। এরপর সকলে একসঙ্গে খাওয়া দাওয়া শেষ করে নিজের নিজের রুমে ঘুমাতে চলে যায়। সুজয়, তুমি ঘুমাও, আমি তোমার পায়ে তেল লাগিয়ে ম্যাসাজ করে দিচ্ছি। সত্যি মোহিনী, আমার সেবা যত্ন করে করে তুমি আমাকে ঋণী করে দিচ্ছ। দাঁড়াও, আমি তোমার জন্য কিছু নিয়ে এসেছি। সুজয় এই বলে একটি গোলাপ ফুল নিয়ে মোহিনীকে দিয়ে বলে, থ্যাংক ইউ সো মাচ মোহিনী, আমার জীবনে আসার জন্য। সুজয়ের এরকম ব্যবহারে মোহিনী অনেক খুশি হয়ে যায়। এরপর তারা দুজনে গল্প করতে করতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সুজয় ঘুমাচ্ছিল, এমন সময় মোহিনী তার দিকে তাকিয়ে বলে, আমি জানি সুজয়, আমার সাথে সাথে তুমি তোমার পরিবারকেও অনেক ভালোবাসো, তাই আমি বেঁচে থাকতে কখনো তোমার পরিবারকে আলাদা হতে দেব না। মোহিনী সুজয়কে সমস্ত কথা বলছিল। এমন সময় তার শাশুড়ি তাকে ডাক দিতে থাকে, বড় বৌমা, ও বড় বৌমা, কোথায় গেলে? তাড়াতাড়ি এখানে এসো। পার্বতীর আওয়াজ পেয়ে মোহিনী সঙ্গে সঙ্গে তার কাছে গিয়ে দাঁড়ায়। মোহিনীকে দেখে টিনা বলে, পূজা, তোমার বড় বৌদির অবস্থা দেখতে পাচ্ছ? কাল রাতে মায়ের হাতে চড় খাওয়ার পরেও তার মায়ের প্রতি কোনো রাগ নেই, সব ভুলে আবার আগের মতোই ব্যবহার করছে। বড় বৌদি যখন নিজেই কোনো স্ট্যান্ড নিতে চাইছে না, তখন আমাদের কোনো কথা না বলাটাই বেশি ভালো হবে। আচ্ছা নয়ন দাদা, তুমি তো বাইরের দিকেই যাচ্ছ, আমাকে কলেজে ছেড়ে দিয়ে আসবে? এরপর পূজা সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর নয়ন টিনাকে বলে, আচ্ছা টিনা, আমি তোমাকে যে টাকাগুলো রাখতে দিয়েছিলাম সেগুলো বার করে গুনে রেখে দাও, আমি বাড়ি ফিরে সেটা নেব। আচ্ছা ঠিক আছে। এরপর নয়ন সেখান থেকে চলে যায়। নয়নের কথা শুনে টিনা অনেক চিন্তায় পড়ে যায়। এরপর সে তার বড় জায়ের দিকে তাকিয়ে কিছু ইশারা করতে থাকে। মোহিনী টিনার সাথে কথা বলতে চাইছিল। মা, আমার একটু কাজ আছে, আমি এক্ষুনি আসছি। না না, এখন আর কোথাও যেতে হবে না, তুমি আমার সাথে মার্কেটে চলো, আমার বোন এখানে আসবে, তার জন্য কিছু কেনাকাটা করতে হবে। আর একটা কথা, তোমার সাথে কথা বলছি তার মানে এটা নয় যে কালকের ব্যাপারে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। মোহিনী তার শাশুড়ির কারণে টিনার সাথে কোনো রকম কথা বলতে পারে না। এরপর সে তার শাশুড়িকে নিয়ে মার্কেটে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অপরদিকে টিনা অনেক চিন্তিত হয়ে হলরুমে হাঁটাচলা করছিল। নয়ন তো টাকা রেডি রাখতে বলল, কিন্তু এখন টাকা কোথা থেকে জোগাড় করব? কেউ যদি জানতে পারে টাকা আমার কাছে নেই, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে।
অপরদিকে পার্বতী তার বড় বৌমাকে নিয়ে একটি গহনার দোকানের বাইরে গিয়ে দাঁড়ায়। চলো বৌমা, এই জিসিডি জুয়েলার্সের দোকান থেকে তোমার মাসির জন্য নূপুর কিনবো। ভেবেছি এবার নতুন দোকান থেকে গয়না কেনা শুরু করব। মোহিনী সেই সোনার দোকানে যাওয়ার কথা শুনে অনেক ভয় পেয়ে যায়। কিন্তু মা, শুধু এই দোকানটাতে কেন? এখানে তো আরো অনেক সোনার দোকান রয়েছে, চলুন না আমরা অন্য কোনো দোকানে যাই। কেন? এই দোকান থাকতে অন্য দোকানে যেতে যাব কেন? দেখো না, বড় বড় পোস্টারে লেখা রয়েছে মেকিং চার্জের উপর 30% অফ চলছে। না না মা, এতে নয়, ওই দেখুন না পাশে আরো একটা দোকান রয়েছে, ওই দোকানেও অফার চলছে। মোহিনীকে এভাবে ভয় পেতে দেখে পার্বতীর সন্দেহ হয়। বড় বৌমা, তোমাকে দেখে এত চিন্তিত মনে হচ্ছে কেন? তাছাড়া এই দোকানে যেতে ভয় পাচ্ছ কেন? এই দোকানে তুমি আমার ধার ফার করে রাখোনি তো? না না মা, ধার কেন করতে যাব? আসলে আমি যেতে চাইছি না, কারণ কিছুদিন আগেই আমি এখান থেকে একটা নূপুর নিয়ে গিয়েছিলাম। 1 সপ্তাহের মধ্যেই নূপুরটা ভেঙে গেছে। আপনার কাছে রাগ খাওয়ার ভয়ে কিছু জানাইনি। আচ্ছা, তাহলে এই ব্যাপার। এই কথা বলতে এত ভয় পাচ্ছিলে? এরকম লসের ব্যাপার হলে আমাকে আগে জানাতে হবে তো। এরপর তারা দুই শাশুড়ি বৌমা অন্য একটি সোনার দোকানে পৌঁছায় এবং সেখান থেকে কিছু জিনিস কেনাকাটার পর তারা দুজনে বাড়ি ফিরে আসে। এরপর তারা দেখে টিনা সমস্ত রান্না বান্না শেষ করে বাড়ি পরিষ্কার করে রেখেছে। আরে, এ আমি কি দেখছি? নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। কি ব্যাপার বৌমা, আজ না বলাতেই নিজের থেকে সমস্ত কাজ করে রেখেছো যে? আজ আমি এত খুশি, তোমাকে দেখে মনে হচ্ছে পুরো গ্রামে মিষ্টি বিলিয়ে আসি। থাক না মা, আর খোটা দিতে হবে না, আপনারা চলে আসুন, আমি খাবার বার করে দিচ্ছি। এরপর মোহিনীও তাকে সাহায্য করতে রান্নাঘরে চলে যায়। কি ব্যাপার টিনা, সবকিছু ঠিক আছে তো? টিনা তার বৌদির হাত ধরে তাকে নিজের রুমে নিয়ে যায়। কিছু ঠিক নেই বৌদি, নয়ন যে টাকাটা দিয়েছিল সেটার কি হবে, তাড়াতাড়ি বলো। আরে তোমাকে এত বেশি চিন্তা করতে হবে না টিনা, দেখবে কোনো না কোনো ব্যবস্থা হয়েই যাবে। নয়নের আসার সময় হয়ে গেল বৌদি, এত কম টাইমে কিভাবে টাকার ব্যবস্থা হবে? 50,000 টাকা আমরা কিভাবে জোগাড় করব? আমার তো প্রচন্ড ভয় করছে, মনে হচ্ছে নয়ন আমাকে মারধর করে বার করে দেবে। আরে তুমি এত কিছু ভেবো না, কিচ্ছু হবে না, আমি আছি তো। মোহিনী টিনাকে বোঝাচ্ছিল, এমন সময় তার শাশুড়ি তাকে ডাক দেয়। শোনো বৌমা, কালকের ব্যাপারে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এবার আর মুড অফ করে না থেকে আবার আগের মতোই থাকো। আর শোনো, এই টাকাটা আমার লকারে রেখে দিয়ে এসো। পার্বতী এই বলে নিজের ব্যাগ থেকে 50,000 টাকা বার করে মোহিনীর হাতে দিয়ে দেয়। এরপর মোহিনী টাকাগুলোর দিকে তাকিয়ে কিছু ভাবতে ভাবতে সেখান থেকে লকারের কাছে যায়। মোহিনী লকারে টাকা রেখে দিয়ে তার ছোট জায়ের কাছে আসে। বৌদি, নয়ন ফোন করেছিল, সে বাড়ি আসছে, এবার আমি বুঝতে পারছি না কি করব, আমার খুব ভয় করছে। নয়ন বাড়ি ফিরলে তাকে বলে দিও যে টাকা আমার কাছে আছে, আর কাল সকালে সে যেন আমার থেকে টাকাটা নিয়ে নেয়। আমার ব্যাপারে বললে সে আর তোমাকে রাগারাগি করবে না। আজ রাতে কি এমন করবে যে সকালে এতগুলো টাকার ব্যবস্থা হয়ে যাবে? তোমাকে সেটা নিয়ে চিন্তা করতে হবে না, তুমি শুধু নয়নকে যে কোনো ভাবে বুঝিয়ে দিও। এরপর তারা সকলে খাওয়া দাওয়া শেষ করে নিজের নিজের রুমে চলে যায়। খাওয়া দাওয়ার পর নয়ন রুমে এসে টিনাকে বলে, কি হলো টিনা, তোমাকে দেখে এরকম চিন্তিত মনে হচ্ছে কেন? টাকাগুলো ঠিকঠাক আছে তো? আরে হ্যাঁ হ্যাঁ, টাকা একদম ঠিক জায়গাতেই আছে। আসলে টাকাগুলো আমি বড় বৌদিকে গুনতে দিয়েছিলাম, কিন্তু আর ফেরত নেওয়া হয়নি। তাছাড়া এত রাতে টাকা চাইতে যাওয়াটাও তো ঠিক হবে না। হ্যাঁ টিনা, এটা তুমি একদম ঠিক কথা বলেছো। এত রাতে বৌদিকে গিয়ে যদি বলি টাকাগুলো বের করে দাও, তাহলে খুব খারাপ ব্যাপার হবে। তাছাড়া এখন আমার লাগবেও না, কাল সকালেই নিয়ে নেব। নয়ন এই বলে ঘুমানোর জন্য বিছানায় চলে যায়। আমি শুধু শুধুই এত টেনশন করছি, বৌদি যখন বলে দিয়েছে নিশ্চয়ই সে কোনো না কোনো ব্যবস্থা করেই নেবে। বন্ধুরা, আজকের জন্য এতটাই। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, আর গল্পের পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।